পার্লামেন্ট হোক, অনেক সময় হতে পারে যে লেখা নাই কনস্টিটিউশনে, যেরকম আমাদের কনস্টিটিউশনে এখন লেখা নাই, বর্তমান কনস্টিটিউশন যেটা চলছে সেখানে গণভোটের কোনো ইয়ে নাই, স্পেসিফিক ইয়ে নাই, আর্টিকেল নাই। কিন্তু আপনার ইন্টারিম গভর্নমেন্ট যিনি আপনার অনেক কিছুই আপনার করেছেন যেটা সংবিধানে নাই, সেটা একটা আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের পরে এটা একটা অন্য রকমের সরকার ছিল। এই গণভোটটা ছিল উইল অফ দ্য পিপল, এটার উপরে আর কোনো রকম সংস্থা বা বাংলাদেশে নাই। সুতরাং বিএনপি সরকার যদি বলে যে আমরা এটা মানি না, আমরা জুলাই সনদকে মানি না, তারা জনগণের সঙ্গে প্রতিজ্ঞা ভঙ্গ করছে। শুধু প্রতিজ্ঞা ভঙ্গ করছেন না, জনগণের বিশ্বাসকে তারা হারিয়ে ফেলছেন। এবং এর ফলে যেটা রাজ্জাকি ভাই বলেছেন যে সার্বভৌমত্ব রক্ষা করে কারা? একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে দরকার হয়, অনেকেই বলেছে দেশের মধ্যে একটা ঐক্য, সমস্ত জনগণ একটি ব্যাপারে একমত, মানে ভাইটাল কতগুলি ব্যাপারে তারা একমত, আর একটা শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী। এই দুয়ের সমন্বয়ে কিন্তু আপনার সার্বভৌমত্বকে রক্ষা করা যায়। এটা একে অন্যের পরিপূরক। একটা হলে যদি দুর্বল প্রতিরক্ষা থাকে তাহলেও সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। আবার যদি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনীও থাকে, দেশের মধ্যে আপনার নানা রকম ডিসইউনিটি, আপনার নানা রকম আপনার অন্যের ফিফথ কলামিস্টের উপস্থিতি, তখন সার্বভৌম আপনার একটা লিগাল সার্বভৌমতা থেকে যায়, কিন্তু সার্বভৌমত্বের মধ্যে অবক্ষয় ঘটে অনেকগুলি কারণে। অনেকগুলি কারণ হলো আপনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, ইকোনমিক ডিপেন্ডেন্স থাকে, স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্স থাকে। এই সবগুলি ডেফিনিশনের ভিতরে বাংলাদেশ পড়ে যায়, কারণ আমাদের ভিতরে ডিসইউনিটি আছে। এবং জুলাই সনদে এই কথাটাই আমরা বলার চেষ্টা করেছিলাম, এই যে জুলাই সনদটা তৈরি হয়েছে, যে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে যাব, সেখানে সংবিধানের সংস্কার হবে এবং ভাইটাল যে সমস্ত ইনস্টিটিউশনগুলি আছে, প্রতিষ্ঠান, সেগুলির আপনার সংস্কার হবে। এখানে একজন আর্মি ভাই বলেছেন ব্যুরোক্রেসির কথা। ব্যুরোক্রেসিতে কোনো অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট না থাকলে শুধু ব্যুরোক্রেসি কেন, আমিও সুযোগ পেলে হয়তো 2 পয়সা বানিয়ে নিব, যদি আমার সুযোগ থাকে। আই ডোন্ট নো, সুযোগ আসে নাই কোনোদিন, আসলে কি করব আমি নিজেকেই বিশ্বাস করতে পারি না, কারণ বাংলাদেশের সবাই সুযোগ পেলে টাকা বানিয়ে নেয়। তার মানে হলো আপনার অ্যাকাউন্টেবিলিটি নাই কোনো। সেই সংস্কারগুলি আমরা করতে চেয়েছিলাম, এই সংস্কারগুলি আপনি করতে চাচ্ছেন না। আর সভরেনিটি মানে কি? সভরেনিটির মানে হলো দেশের ভিতরে যে সরকার থাকবে, সেই সরকার হবে সুপ্রিম অথরিটি ইন্টারনালি এবং এক্সটার্নালি। তবে আজকালকার ইন্টারন্যাশনাল অর্ডারে অনেক জায়গায় আমরা সদস্য হই, যেখানে আমাদের কিছুটা সাংবিধানিক বলতে পারেন যে কিছুটা আমাদের অ্যাডজাস্ট করতে হয়। যেমন আমাদের মেম্বারশিপ ইন দ্য ইউএন অথবা WTO, বিমস্টেক, এ সমস্ত রিজিওনাল জায়গায় যখন আমরা যোগ করি, তখন কিন্তু অনেক সময় আমাদের স্বার্থকে দেখা যায় না, কারণ আমাদের গ্রেটার বেনিফিট থাকে। তবে আর একটা দেশ যদি আপনার পলিসি, আপনার ডিসিশন, আপনার ইকোনমিক পলিসি, আপনার ফরেন পলিসি, আপনার ডিফেন্স পলিসি, এগুলোর উপরে যদি আপনাকে প্রভাবান্বিত করতে পারে, তাহলে আপনার লিগাল আপনি সার্বভৌম থাকেন, কিন্তু সার্বভৌমতা তখন নামে চলে আসে। আমরা এটাও শুনেছি যে বাংলাদেশের শেখ হাসিনার আমলে বড় বড় পোস্টিংগুলি আপনার হতো দিল্লির ইনস্ট্রাকশনে, এগুলি আমরা শুনেছি। তো সুতরাং বাংলাদেশের সভরেনিটি, আমি যেটা বলবো যে বিকজ অফ দ্য ডিসইউনিটি, ইন্টারনাল ডিসইউনিটি, অ্যান্ড অলসো আমাদের যে ভাইটাল ভেরি ক্রিটিক্যাল ইনস্টিটিউশন কল আর্মি, সেখানেও গণ্ডগোল আছে, যে কারণে আমাদের সার্বভৌমত্ব কিন্তু রীতিমতো ঝুঁকির মুখে।
তবে আপনারা যারা বলছেন বাংলাদেশকে দখল করবে ইন্ডিয়া ফিজিক্যালি, সেটা আমার মনে হয় না ইন্ডিয়া কোনোদিন করবে। কারণ আজকালকার যুগে কেউ কখনো ভূমি দখল করে না, যেটা আগে করতো। যখন এক রাজ্য আর এক রাজ্যকে, যেরকম হলি রোমান এম্পায়ারের সময় যে ঘটনা ঘটেছিল, 100 বছর পর্যন্ত ইউরোপিয়ান এই ছোট ছোট দেশগুলি যুদ্ধ করেছিল, রিলিজিয়াস অ্যান্ড আদার, যেটা ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া 1648-এ এই কনসেপ্ট অফ সভারেনিটি এসেছে। তো আপনি এখন যদি এই ক্রিটিক্যাল ইনস্টিটিউশনগুলিকে সংস্কার করতে না চান, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব দখল কেউ করবে না, কিন্তু আপনার মনন, আপনার চিন্তাধারা, আপনার চেতনা, আপনার কালচার, আপনার ধর্মীয় বিশ্বাস, আপনার সম্পদ, খনিজ সম্পদ, আপনার যা কিছু ন্যাশনাল ওয়েলথ আছে, সবকিছুর উপরে তারা আধিপত্য বিস্তার করবে। এটাকে আপনি ফিজিক্যাল দখল বলতে পারেন না। আজকালকার দুনিয়ায় কেউ ফিজিক্যালি দখল করে কেউ কাউকে রাখতে পারে না। আমেরিকা বহু জায়গায় চেষ্টা করেছে, ভিয়েতনামে চেষ্টা করেছে, আফগানিস্তানে চেষ্টা করেছে, কিন্তু ফিজিক্যালি আগেকার যুগের মতো এসে দখল করতে পারে না। দখলটা এখন হয় অন্যভাবে, ইকোনমিক ডিপেন্ডেন্স করে ফেলবে, স্ট্র্যাটেজিক্যালি আপনাকে ডিপেন্ডেন্ট করে ফেলবে। আপনাকে আপনার পলিসি দেশের জন্য যেটা ভালো সেটা করতে দেবে না। এটা কি আপনার সভারেনিটির ইরোশন বলা যায়। এবং বাংলাদেশ এখন সেই একটা ক্রিটিক্যাল জায়গায় দাঁড়িয়ে আছে বলে আমি মনে করি। এবং আমি এখনো সারা জীবনই আমি মনে করেছি যে বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, মাথা তুলে দাঁড়িয়ে দেখার দেশ দেখে যেতে পারবো। জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আমার মনে হয় যে বোধহয় দেখে যেতে পারবো কি পারবো না। তবে এই যে তো সভা অনুষ্ঠানে মনে হয় যে হ্যাঁ, এখনো আশা আছে, এখনো লোকে কথা বলে। তবে আমি একটা কথা খালি বলবো যে একটা ক্রিটিক্যাল ইনস্টিটিউশন, প্রথম কথা দেশের মধ্যে ইউনিটি, দ্বিতীয় হলো আপনার যেটা ক্রিটিক্যাল ইনস্টিটিউশন আমাদের আর্ম ফোর্সেস। আর্ম ফোর্সকে বলা হয় সিম্বল অফ সভারেনিটি, নট sovereignty itself, because sovereignty is with the people. Army is the defender of our sovereignty. সুতরাং এটাকে সিম্বল অফ সভারেনিটি বলা হয়। তো আমাদের সেই সভারেনিটির উপরে প্রথম কখন আঘাত এসেছে? পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। যেদিন আর্মির 57 অফিসারকে, চৌকস অফিসারকে মানুষ যেরকম ইঁদুরকে মারে সেইভাবে মেরে ফেলা হয়েছে। আমরা টিভিতে দেখেছি, আমাদের চোখ দিয়ে পানি এসেছে, এখনো পানি আসে। এই সমস্ত আমাদের চৌকস অফিসার, প্রাইম অফ দেয়ার ইয়থ, লাইক কর্নেল গুলজার, তাদেরকে আপনার হত্যা করা হয়েছে। এবং আমাদের তদিন প্রাইম মিনিস্টার এবং আপনাদেরই আর্মির একজন চিফ মঈন আহমদ সেটা বসে বসে টিভিতে দেখেছেন। আর্মির ভিতরে আর জনগণের ভিতরে আপনারা ডিফেন্স বাড়ানোর কথা বলছেন। আর্মির ভিতরে আর জনগণের ভিতরে বিরাট গ্যাপ সৃষ্টি হয়েছে। পারসেপশন অ্যাবাউট দ্য আর্মি উইথ দ্য পিপল ইজ নট ভেরি পজিটিভ। আপনারা সার্ভে করতে পারেন, আমি যদি কথাটা ভুল বলে থাকি। আর্মির সম্বন্ধে জনগণের, অথচ আর্মি অ্যান্ড পিপল শুড বি ওয়ান, একে অন্যের পরিপূরক, ফর ডেভেলপমেন্ট, for economic development, for successful foreign policy, strategic stand, এবং আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একে অন্যের পরিপূরক। কিন্তু আমার আর্মির চিফ যখন আপনার প্রণব মুখার্জি তার বইতে লেখে যে আমার চাকরিটা যেন ঠিক থাকে, আপনি দেখবেন তখন জনগণ সেই আর্মির সম্বন্ধে কি মনে করে? আপনাদের কাছে প্রশ্ন রাখছে, আপনারা অনেকেই বসে আছেন এখানে, আপনারা ইউ শুড সার্চ ইউর ওন হার্ট অ্যান্ড ফাইন্ড আউট যে কেন মানুষ লোকের বাংলাদেশের আর্মির প্রতি নেগেটিভ আইডিয়া বলেছে। তারপরে আপনার একজন আর্মি চিফ আপনাদের বলেছেন, উনি রিটায়ার্ড, উনি বলেছেন বাংলাদেশের কোনো শত্রু নাই। তো বাংলাদেশের যদি শত্রু নাই তাহলে আমার আর্মিরও দরকার নেই। আমি ন্যাশনাল গার্ড দিয়ে আমার বর্ডার পাহারা দেবো অথবা ইন্টারনাল করবো। যা প্রবলেম হয়, ডিজাস্টার, বন্যা,
ইন্টারনাল প্রবলেম, এক ন্যাশনাল গার্ড রাখলে হয়, যেটা ইন্ডিয়া প্রথম থেকে চেয়েছিল। কে জানি একজন বললেন যে নজরুল ইসলাম অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অজ্ঞান হয়ে গেছিলেন, এই উচ্চুক্তি। আর ইন্ডিয়া প্রথম থেকেই চায় না বাংলাদেশে কোনো আর্মি থাকুক, প্রথম থেকেই চায় না। এখন আমার কথা হলো, শেখ হাসিনার আমলে কতটা 17টা বছর যে আর্মি আমাদের ইলেকশন, যেটা এইড টু দ্য সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশনকে আপনার ক্রেডিবল করার জন্য সাহায্য করবে, সেখানে তারা সিটিং প্রাইম মিনিস্টারের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনার 2014, 2018, 2024-এর নির্বাচনকে সম্পূর্ণভাবে আপনার একটা ত্রুটিপূর্ণ শুধু নয়, একটা বিতর্কিত আপনার করেছেন। একজন জেনারেল বলেছেন, যিনি চিফ ছিলেন, 18 সালের নির্বাচনের পরে দেশ শুদ্ধ সব লোক জানে যে ভোট হয়ে গেছে রাত্রেবেলা। উনি বললেন, এরকম ভোট আমি কোনোদিন দেখি নাই। তো বাংলাদেশের লোকরা কি গর্ধব নাকি? আমরা কিছু বুঝি না, কথা বলি না বলে? তারপরে আপনার বর্তমানে এই 24 অগস্ট উত্থানের পরে 5-5টা সিটিং জেনারেল পালিয়ে গেল অন্য দেশে। আর যে দেশকে আপনারা সবাই মিলে বলছেন শত্রু, সবাই মিলেই তো আপনারা বললেন যে ইন্ডিয়াই শত্রু, তাই না? 5-5টা সিটিং জেনারেল পালিয়ে গেল, দেশের সমস্ত সিকিউরিটি ব্যবস্থা যা কিছু আছে সবকিছু নিয়ে চলে গেল। তো আর্মি কি রিফর্ম হতে হবে না? আর একটা জিনিস আপনার বলেছেন, যেটা বলছিল ডিজিএফআই এর রোল। ডিজিএফআই এর রোল তো সম্পূর্ণ বিতর্কিত। আচ্ছা, ডিজিএফআই এর কাজটা কি আপনারা বলেন? ডিজিএফআই এর কাজটা কি? ডিজিএফআই কিন্তু কোনো কনস্টিটিউশনাল প্রভিশন দ্বারা তৈরি হয় নাই। ডিজিএফআই কিন্তু প্রথমে তৈরি হয়েছিল ডাইরেক্টরেট ইন্টেলিজেন্স ফোর্স হিসাবে বাংলাদেশ পরে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং মিলিটারি আপনার ইনস্ট্রাকশন দ্বারা এটা তৈরি হয়েছে। তার রোল হলো আপনার ইন্টেলিজেন্স গ্যাদার করে প্রাইম মিনিস্টারকে দেওয়া যে কোনো বিদেশি শক্তি এখানে আমাদেরকে সাবভার্ট করার চেষ্টা করছে কিনা, অন্য দেশের আর্মি তাদের কি ক্ষমতা, তারা ভিসাভিস বাংলাদেশ কি করতে পারে সেগুলি। কারণ টেকনিক্যালি ডিজিএফআই অফিস ইজ আন্ডার দি প্রাইম মিনিস্টার এন্ড দি ডিফেন্স মিনিস্ট্রি। সুতরাং এই সমস্ত ইনফরমেশনগুলি তারা তাদের কাছে দেওয়া। কিন্তু আমরা কি দেখলাম করছে, মানুষকে ধরে নিয়ে আয়না ঘরে রাখছে, গুম করছে। তো বাংলাদেশের লোকদেরকে যদি আমি বলি যে কি মনে করেন বাংলাদেশ আর্মির কথা, কি বলবে লোকে? এটা কি কাজ ডিজিএফআই? এটা কি কাজ বলেন? আমার নিজের দেশের আর্মি, আমার নিজের টাকায় তৈরি আর্মি। অফকোর্স আমি ডিফেন্স বাজেট বাড়ানোর পক্ষে। অফকোর্স আমি চাই বাংলাদেশে একটা শক্তিশালী দেশপ্রেমিক সৈন্য প্রতিরক্ষা হোক আমাদের, যাকে আমরা মন থেকে স্যালুট দিব, মন থেকে বলবো যে এই সমস্ত লোকরা জীবন দিতে প্রস্তুত আছে আমার দেশকে রক্ষা করার জন্য। এটা একটা ইমোশনাল ব্যাপার। কিন্তু আর্মি রিফর্ম হতে হবে, কিন্তু আমি সেরকম কোনো লক্ষণ দেখছি না। কারণ আপনারা বিচার করতে চাচ্ছেন না, বিচারে বাধা দিচ্ছেন, বিজয় হত্যার বিচারে বাধা দিচ্ছেন। ফজলুর রহমানের যে রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টটা এখনো পাবলিক করা হয় নাই। আমি জানি না এটা ক্লাসিফাইড কিনা। এটা আনতে হলে আপনার ক্যাবিনেট ডিভিশনে যেতে হবে, অথবা প্রফেসর ইউনিসের অফিস, ওখান থেকে পুরোপুরি রিপোর্টটা পেতে, অথবা আপনার যে ইনফরমেশন রাইটস আছে আমাদের, সেটা থ্রুতে আমাদেরকে এটা আনতে হবে। কিছু সামারি বেরিয়েছে কাগজে, আমি পড়েছি সামারিগুলি। এই সামারিগুলিটা পছন্দ নয়। এবং আমরা শুনেছি একজন বলেছেন ফুল স্টপ। এই ফুল স্টপ কিন্তু আর্জেন্টিনাতেও বলেছিল। আর্জেন্টিনা একটা দেশ যেখানে আপনার একটা মডেল, যে আর্মি রুলের দ্বারা আর্জেন্টিনাতে যে হাজার হাজার লোককে ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছিল এবং মেরেছিল, তার বিচার হয়েছে। এবং চিলিতে বিচার হয়েছে, সাউথ কোরিয়াতে হয়েছে। বিচার না হলে কি হয়? বিচারের কথা একটু আগে রাজ্জাকি ভাই বলে গেছে। বিচার না হলে কি হয়? আপনার বিচার না হলে হয় রাষ্ট্র দাঁড়িয়ে থাকে শক্তির উপর নয়, রাষ্ট্র দাঁড়িয়ে থাকে ন্যায় বিচারের উপরে। ওটাই রাষ্ট্রের ফাউন্ডেশন। এবং আমাদের ধর্মেও এটা বলে
যে আমাদের প্রথম জিহাদ হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। যে একজন ডিক্টেটরের সামনে, মুখের সামনে দাঁড়িয়ে বলতে পারবে যে তুমি অন্যায় করছো, আমি এটার প্রতিবাদ করছি, এটাই হলো ইমানের সবচেয়ে বড় পরীক্ষা। এবং এটাই হলো আপনার জাস্টিস। রাষ্ট্র দাঁড়িয়ে থাকে রাষ্ট্রের ন্যায় বিচারের উপরে। যে দেশে ন্যায় বিচার নাই, যে দেশের রুল অফ ল নাই, যে দেশের লিগাল প্রসিডিওর এত কমপ্লিকেটেড, সেখানে আপনি ইনভেস্টমেন্ট আশা করেন? সব ভুয়া, বাজে কথা। এদেশে ইনভেস্টমেন্ট করতে আসবে কে? তার যদি কোনো একটা লিগাল প্রবলেম হয়, তার 12 বছর ধরে কেস লড়তে হবে এখানে। তার তো প্রবলেম হতে পারে, বিকজ ইউ কাম টু দিস কান্ট্রি ফর ইনভেস্টমেন্ট। আপনি এখানে বিচার বিভাগকে স্বাধীন হতে দিবেন না। ওই একজন বক্তা বলেছেন যে আপনার রাজ্যকে ভাই বলেছেন বোধ হয়, আপনার ওনার সঙ্গে আমার কথা খুব মিল, সেই জন্য বারবার ওনাকে রেফার করছি। আপনার এই সচিবালয়টা তৈরি হয়েছিল, আপনি না করে দিলেন। বাহ, কি চমৎকার! আপনি গুম প্রতিরোধ আইন করেছেন, আপনি না করে দিলেন। আর আমাদের নাগরিকদের চরিত্র দেখেন। আর্জেন্টিনাতে যখন বিচার হচ্ছিল, এই বিচারের 1984 থেকে আপনার 88 পর্যন্ত বিচার হয়েছে। বিচার হওয়ার পরে প্রেশারের চোটে তারা একটা আইন পাশ করেছিল, ফুল স্টপ ল। আমাদের দেশে আমরা ফুল স্টপ শুনেছি, কিন্তু ফুল স্টপ ল এবং অ্যামনেস্টি। তারপরে 90 পর্যন্ত তারা কোনো আর বিচার করতে পারে নাই। পরে আবার নেক্সট প্রেসিডেন্ট সেটাকে রিভাইভ করেছে। আর এবং হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ মিলিটারি অফিসিয়ালস অ্যান্ড পুলিশ অফিসারদের বিচার হয়েছে, এবং ভিকটিমদেরকে রিপারেশন মানে ক্ষতিপূরণ দিয়েছে। এবং যেসব জায়গায় টর্চার সেন্টার করেছে, সেসব জায়গায় তারা মেমোরিয়াল তৈরি করেছে। এবং আর্জেন্টিনা ইজ দ্য মডেল ফর রিট্রিবিউটিভ জাস্টিস অর আপনার ট্রানজিশনাল জাস্টিস। এই কথাটা বারবার কেন বলছি আমি, যে আপনার ন্যায় বিচারের উপর রাষ্ট্র দাঁড়িয়ে থাকে। আপনি আর যে জাতীয় আপনার ক্রাইম হয় হিউম্যানিটির এগেনস্টে, সেটা কখনো তামাদি হয় না। ওটা কিন্তু যতক্ষণ পর্যন্ত বিচার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটা থাকে। এটার একটা এমন একটা শক্তি এবং ফাউন্ডেশন যে 100 বছর পরে হলেও আপনার সেটা মাথা তুলে দাঁড়ায়। সুতরাং বিচারটা হওয়া প্রয়োজন, কারণ বিচার না হলে পরে আমাদের দেশে, বিশেষ করে জনাব তারেক রহমানের সরকার যেটা ক্ষমতায় এসেছেন, তার লিডারশিপে যদি এই বিচার না হয়, তাহলে বলতে হবে এই যে সমস্ত, প্রথম কথা হলো সমাজের মরাল ফাউন্ডেশন ভেঙে যায়, নৈতিকতা ব্রেক হয়ে যায়। এই যে আমাদের দেশে এখন কেউ কারো কথা শুনছেন, আমি যা খুশি তাই করবো, আর কিছু বললেই চক্ষু রাঙিয়ে দৌড়ে আসতেছে। সেদিন থেকে আমার রিক্সাওয়ালা এক ভদ্র মহিলাকে কি অপমান করছে, আরে বাপরে বাপ! এখন মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত বাংলাদেশে। আমার স্মৃতিতে কোনোদিন আমি মহিলাদেরকে এত নির্যাতিত হতে দেখি না যা আমি আজকে দেখছি। এত নির্যাতন চলছে। তো আমরা বলছি আমরা মুসলমান, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজে বলেছেন তোমরা নারী জাতির প্রতি কোনো রকম অত্যাচার করো না। উনি বলেছেন একটা সমাজের স্ট্যান্ডার্ড বোঝা যাবে সে দেশে মেয়েদেরকে কোন অবস্থানে রাখা হয়েছে। অথচ আমরা মুসলমান সবাই, আমরা সব সুন্নতি, আমরা সব নূর। আপনার আমি একটা মাদ্রাসায়, আমার দাদার বাড়ির মাদ্রাসা, আমার একটা কম্পিউটার সেন্টার আছে এই গ্রামের ছেলেদেরকে শেখানোর জন্য। ওইখানে সব মাদ্রাসার ছেলেমেয়েরা ঘুরে বেড়ায়। আমি নাই বলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি? বলে দাঁড়িয়ে আর টুপি। আমি বলি ও আচ্ছা তাই না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতেন না, ওটা সুন্নত না? চুপ, জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই, আল আমিন বলে পরিচিত ছিলেন। ওই সুন্নতটা মানে না কিন্তু, কারণ ওটা কঠিন মানা, ওটা মানা কঠিন। তো শোনেন, মুসলমান খালি নামে হওয়া যায় না। মুসলমান হতে হলে যে জাতীয় ক্যারেক্টার ফরমেশন দরকার, যেটা কোরআন শরীফের আয়াতে আয়াতে আছে। খালি লেবাস, এবং একটা কথাও বলা হয়েছে যেটা গ্রেট রুমি বলেছেন, যে your religion is not confined within, religion is how you treat other people. Do you treat them with compassion? Do you treat them with সহমর্মিতা? Do you give them justice? Or do you treat them as your equal? That is your religion.
তো আমরা অনেক দূরে সরে এসেছি, আমি অনেক কথাই বলে ফেললাম। আর এই যে আপনার 17 জন আর্মি অফিসার যাদেরকে আপনার আইসিটি থেকে দেওয়া হয়েছে, ওটাকে কি জানি বলে, তলব করা হয়েছে, তো তাদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট কেন? তারা সাব জেলে থাকবে, সবুজ রঙের বাসে করে আসবেন, সেই বাসটার আবার এয়ার কন্ডিশন থাকবে, এক দেশে দুই আইন। তো আমরা শুনে ইন্ডিয়াকে দোষ দিয়ে লাভ নাই, কারণ কি জানেন, এভরি স্টেট উইল লুক আফটার ইটস ওন ইন্টারেস্ট। ইন্ডিয়া তার যা ইন্টারেস্ট সেটা তাই করবে। এবং আমরা যদি অ্যালাউ করি, আমাদের দেশে ফিফথ কলামিস্টে ভর্তি, আপনার কি মিডিয়া বলেন, নিউজ পেপার বলেন, ব্যুরোক্রেসি বলেন, আর্মি বলেন, ইন্ডিয়ার পক্ষে লোক আছে সবসময়। তো ইন্ডিয়াটার অ্যাডভান্টেজ দিবে না? অবশ্যই ইন্ডিয়া তৈরি করেছে সেটা ঠিক কথা, বাট উই হ্যাভ অ্যালাউড দেম টু বি। এবার আমার আম্মা ছোটোবেলায় বলতেন, আমি যখন ছোটোবেলায় মারামারি করে কারোর সঙ্গে বাসায় ফিরতাম, বলতো তুই এরকম, তোকে তোকে ওরকম বললো, তুই অ্যালাউ করলি কেন? ওকে তুই চান্স দিয়েছি বলেছি, তোকে বলে আমাকে অমুক এই বলেছে সেই বলেছে, তুই চান্স দিয়েছিস সেই জন্য সে বলেছে। তা আমরা চান্স দিলে পরে তুই ইন্ডিয়া চান্স নেবে, ইন্ডিয়া উইল ডু হোয়াট ইট ইজ ইন্ডিয়াস ইন্টারেস্ট। আমাদের নিজেদের মধ্যে ডিসইউনিটি, যেটা আপনার সংসদে প্রথম দিন থেকে ডিসইউনিটি, এখনো আবার শুরু হয়েছে, রাজাকার, স্বাধীনতা বিরোধী, তো অমুক তো তমুক, কোনো ইস্যু নিয়ে কথা নাই। স্বাস্থ্য ভেঙে পড়েছে, স্বাস্থ্য সেক্টর ভেঙে পড়েছে, এডুকেশন ভেঙে পড়েছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। আমরা রাজাকার নিয়ে বসে আছি আর ওই নিয়ে বসে আছি। অন্যকে দোষ দেওয়ার আগে নিজেদের হার্টকে সার্চ করুন। আর আই ডু নট ওয়ান্ট টু বি আর মিসআন্ডারস্টুড। আমি আবারও বলছি, আমি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী চাই, বাট আর্মির রিফর্ম দরকার। এই রিফর্ম করতে হবে। এবং অনেক আর্মি অফিসারকে আপনার অন্যায় ভেবে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরও তো একটা রাইটস আছে। তো ইন্ডিয়ার মতো আমরা কেন আর্ম ফোর্সের ট্রাইব্যুনাল, যেটা 2006 ইন্ডিয়া গঠন করেছে, আমাদের সংস্কারের মধ্যে ওটাও মানতে হবে। আর্ম ফোর্সেস ট্রাইব্যুনাল, যে মিলিটারি মার্শাল ল কোর্টে বিচার করি, সেটা ফাইনাল না। দ্যাট পারসন হ্যাজ রাইট টু গো টু এ সিভিলিয়ান কোর্ট। অনেক কাজ করার আছে, অনেক কিছু করার আছে। সবচেয়ে বড় দরকার আমাদের ঐক্যবদ্ধ হওয়া ইন্টারনালি। এবং অফকোর্স আমরা বাজেট বাড়াতে রাজি আছি, যদি আমরা মনে করি যে আর্মি আমার দেশকে রক্ষা করবে, টেরিটোরিয়ালি ইন্টারনালিও রক্ষা করবে। আমি বারবারই বলছি, এটা পরিপূরক। স্ট্রং আর্মি অ্যান্ড ইউনিটি ডেমোক্রেসি, এই দুটা না হলে কোনো দেশ মাথা তুলে দাঁড়াতে পারে না। আমি এখানেই শেষ করতে চাই। অনেক ধন্যবাদ।